আজ শুনবো এক লড়াইয়ের গল্প। এ এক অন্যরকম লড়াই। আমরা তো এই চেয়ারে বসে অনেক তারাদের গল্প শুনি, কিন্তু যেসব তারারা অন্ধকারে মিলিয়ে যান বা তারা নিজেদেরকে অন্ধকারেই রেখে দেন, সেই আলোয় নিজেদেরকে বিকশিত করেন না, তাদের মধ্যেই একজন প্রখ্যাত অভিনেতা প্রবীর দত্ত আজকে আমার অতিথি। ওয়েলকাম টু টক ওয়াক। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, আপাতত ভালোই আছি। আমি চিরকাল আনন্দে কাটাই, ভালোই থাকার চেষ্টা করি এই আরকি। আমার প্রথম প্রশ্নটা একটু অন্যরকম হবে আপনার কাছে। আমি জানি না আপনি প্রশ্নটা পছন্দ করবেন কি পছন্দ করবেন না। বিষয়টা হচ্ছে, এত ছবিতে কাজ করেছেন, এত থিয়েটার করেছেন, এত মঞ্চ করেছেন। মঞ্চে আপনি দাপিয়ে বেরিয়েছেন, এখনো বেড়াচ্ছেন। তারপরও কি মনে হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি খুব আন্ডাররেটেড বা আপনাকে ব্যবহার করা হয়নি? না, এরকম ধারণা আমি পোষণ করি না। কেননা আমি ছোটবেলা থেকে যখন আমার তো কোনো নির্দিষ্ট দিক নির্দেশ ছিল না যে আমি এইটা করব, অভিনয়টাই করব। আমি ৮-৫ টা ভালো খারাপ ছেলের মধ্যে ছাত্রদের মতনই খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি। পড়াশোনাটা কম করেছি। কিন্তু এই যে ইন্ডাস্ট্রিতে এসেছি আমি আমার অনেক বড় বয়সে। তো সেখানে তো আমি বলব আমার যা এবিলিটি, আমার যে সক্ষমতা, সেগুলো দিয়ে কোনো পরিচালক আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন কাজগুলো। এখানে যে আমাকে দিয়ে কাজ করানো হয়নি, এই আমার কাজটা তো অন্য কেউ করেছেনই। সেও তো ভালো কাজই করেছেন। আর আমি যে কাজটা করার সুযোগ পেয়েছি, সেখানেও তো আমি ভালো করার চেষ্টা করেছি। তো এইটা কখনো আমি ভাবিই না যে আমি আন্ডার এস্টিমেটেড বা আমাকে অবহেলা করা হয়েছে। এটা আমি ভাবি না। না, অবহেলা ঠিক বলছি না। যে আ আপনি যে ধরনের অভিনয় করেন বা আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে, সেখানে তো আপনার আরো অনেক বেশি কাজ করার কথা ছিল। আপনি কি পিছিয়ে এসেছেন? না, পিছিয়ে আমি আসিনি। আমি তো কারোর কাছে গিয়ে কখনো বলিনি যে আমাকে এই কাজটা দিন, আমি এই কাজ করতে চাই। আমার কাছে যারা কাজের সূত্রে পরিচিত হতে হুম, থেকেছেন, হুম। সেই ১ম থেকে, তাদের সেই চেনা গণ্ডির মধ্যে থেকেই আমি কাজগুলো পেতে থেকেছি। সুতরাং আমাকে নতুন করে কোনো পরিচালকের কাছে গিয়েছি বা বলেছি, সেরকম তো হয়নি। যার ফলে হয়তো তাদের চোখের অগোচরে আমি থেকে গেছি। সেজন্যই হয়তো আমি আর অন্য কাজ পাইনি। তাছাড়া একটা কথা সত্যি যে আমি চাকরি করতাম বলে, ৮টা-৪টে একটা সরকারি চাকরি করতাম বলে এগুলো আমাকে অনেক কিছু কাজ ছাড়তে হয়েছে। এটার জন্য অনেকটা দায়ী। ঠিক। ফিল্মের থেকেও মঞ্চে আপনার মানে মঞ্চে আপনি দাপিয়ে বেড়ান লিটারেলি। মানে প্রচুর নাম আপনার মঞ্চে অনেক বেশি। এই মঞ্চ শুরু হলো কখন থেকে? হ্যাঁ, মঞ্চে শুরু হয়েছে কাজ ১৯৭৮ সাল বললেই ভালো হবে। ৭৭ এর একদম শেষ দিকে। আমার যার হাত দিয়ে নাটকের মঞ্চে আসা শ্রদ্ধেয় অমিতাভ ঘোষ মহাশয়। উনি নিজে নাটক লিখতেন, নিজে ডিরেকশন দিতেন এবং আমাদের মতন আকারদের নিয়ে অভিনয় করতে ভালোবাসতেন। হ্যাঁ, তখন ওই সময় সারা বাংলাদেশব্যাপী একাঙ্ক নাটক হুম, প্রতিযোগিতার একটা চল ছিল। শীতকালের দিকে। মানে দুর্গাপুজো, কালীপুজো শেষ হতো। তারপর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর জায়গায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা হতো। সেই সব জায়গায় আমরা ওই অমিতাভ ঘোষের নাটক নিয়ে অভিনয় করতে যেতাম। তখন আমাদের নিজেরাই আলো করতাম, যে সময় অফ হুম। থাকতো। নিজেরাই মিউজিক বাজাতাম টেপ রেকর্ডারে। নিজেরাই ওই স্টেজ বাঁধতে উঠতাম ওপরে। পিছন দিকে হালকা যতটা কম সম্ভব সেটের জিনিসপত্র থাকতো। কারণ ওগুলো তো বয়ে আমাদেরকে নিয়ে যেতে হতো, নিজেদেরকে টাঙাতে হতো, আবার অভিনয় শেষে আবার খুলে নিয়ে আসতে হতো ঘাড়ে করে। তো এই করে আমি ১৯৭৮ সাল থেকে এই কাজ করে আসছি। তারপরে তো অনুপ কুমারের ডিরেকশন বা রমাপ্রসাদ মণিকের ডিরেকশনে আপনি থিয়েটার করেছেন। হ্যাঁ, সেখানে কিরকম এক্সপেরিয়েন্স ছিল? প্রফেশনাল বোর্ডে। সেটা আসার আগে অনুপ কুমার আগে প্রফেশনাল বোর্ডে আসার আগে আমি একটা গ্রুপে ভিনসেন্ট ভ্যান গঘের চরিত্রে অভিনয় করতাম। আচ্ছা।
তো মলয় সেনগুপ্ত সেই নাটকটার ডিরেকশন দিয়েছিলেন। ওই চরিত্রটা খোঁজার জন্যে খুঁজে, খুঁজে বেরিয়ে শেষকালে আমাকে উনি সিলেক্ট করেন। তো ওই চরিত্রটা করতে, করতে বিভিন্ন জায়গায় শো হতো। তারপরে ওটা মানে ব্যবসায়িক মঞ্চে করার জন্য ওই দলের একটা ভালো মানুষ ছিলেন প্রণব বন্দ্যোপাধ্যায়ের নাম। উনি চেষ্টা করেছিলেন এটাকে ব্যবসায়িক মঞ্চে ব্যবহার করা, অভিনয় করা। তো ওই রামমোহন মঞ্চ আছে, হুম। ওইখানে এটা চেষ্টা করেছিলেন সপ্তাহে ৩ দিন, বৃহস্পতি, শনি, রবি। তখন যে ব্যবসায়িক মঞ্চগুলো সপ্তাহে ৩ দিন বিশ্বরূপা, রংমহলে সব হতো ঐরকম। সেটা আল্টিমেটলি চলেনি। দেবদাসী সুতনুকা জ্ঞানেশ মুখার্জি দিয়ে ডিরেকশন দিয়েছিলেন। হুম। অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার, মীনাক্ষী গোস্বামী। এই নাটকটার জন্য তো আপনি পুরস্কারও হ্যাঁ, পেয়েছিলেন। হ্যাঁ। এটা ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হুম। দিশারি পুরস্কার। না, এটা দিশারি না, এটা উত্তম কুমার অ্যাওয়ার্ড। ওটা ফিরে এসো প্রেম নাটকের জন্য দিশারি হুম। পুরস্কার পেয়েছিলাম। তারপরে ওইখানে জ্ঞানেশ মুখার্জি ওই দেবদাসী সুতনুকা নাটকে আমাকে দিয়ে অভিনয় করান। একটা বড় চরিত্র। মিস্টার গণেশন। তো সেই নাটকটা আবার বিশ্বরূপায় যায়। তো এই বিশ্বরূপাতে গিয়ে বিশ্বরূপায় যে প্রযোজক উনারা আমাকে পছন্দ করেন। তো তারপরে এই নাটক যখন বন্ধ হয়ে যায়, তখন অনুপ কুমারের ডিরেকশনে উনার নাটক হয়। উনি অনুপ কুমারকে দিয়ে আমাকে অভিনয় করান একটা নাটকে, খুঁজে ফিরি নাটকে। এখানে অরিন্দম অভিনয় করতেন, অনুপ কুমার অভিনয় করতেন, অলকা অভিনয় করতেন। আরো অনেকে ছিলেন, মনু মুখার্জি ছিলেন। সব বাঘা, বাঘা অভিনেতারা। হ্যাঁ? তারপরে এলো রমা আ রমাপ্রসাদ বণিক। ওই নাটক বন্ধ হয়ে যাওয়ার পর চিরঞ্জিতকে দিয়ে অভিনয় করালেন। তখন তো প্রফেশনাল বলে আস্তে, আস্তে লোক কমছে। মানে একটা সময় আমি দেখেছি দুর্গাপুজোর সময় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই ৪ টে দিন ২ টো করে শো হতো। এই নাটকের শোগুলো মহালয়ার দিন কাউন্টার ওপেন হতেই ফুল হয়ে যেত। হাউসফুল অভিনয় হতো এই দুর্গাপুজোর দিনগুলোতে। তারপরে এই ভিড়টা আস্তে, আস্তে কমতে থাকে। তার নানা রকমের কারণ আছে। সেই নানা রকমের কারণের ব্যাখ্যা দিতে গেলে সময় নষ্ট হবে। তারপরে ওইখানে রমাপ্রসাদ বণিকের ডিরেকশনে 'সমর্পণ' নাটকে অভিনয় করি। দিলীপ রায় অভিনয় করতেন, মনুদা অভিনয় করতেন, চিরঞ্জিত অভিনয় করতেন। আরো অনেক নামকরা অভিনেতা-অভিনেত্রী অভিনয় করতেন। তাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পাই। পরবর্তীতে এটা বন্ধ হয়ে যাওয়ার পরে বিজন থিয়েটারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের 'চন্দনপুরের চোর' হুম, নাটকে হুম। সুযোগ পাই। একজন যেটার শো এখনো চলছে। সেটা পরবর্তীকালে অন্যভাবে নামানো অন্যভাবে হয়েছে। হয়েছে, হ্যাঁ। কিন্তু তখন ওই প্রফেশনাল বোর্ডে নামাবার জন্যই সৌমিত্র চ্যাটার্জির ডিরেকশনে অনুপ কুমার অভিনয় করেছিলেন। আরো অনেকে অভিনয় করেছিলেন সেই সময়। তো আমি সুযোগ পাই সেই সময়। তো সেই সুযোগ পাওয়ার পর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ হয় এবং উনি আমাকে পরবর্তীতে মানে কি বলবো? স্নেহের আদরে রেখে দিতেন। উনার নাটকে আমি থাকি, অভিনয় করি, না করি, আমাকে ওই ব্যাকস্টেজে কাজ করতে হতো। ব্যা কোনো সব নাটকেই উনি আমাকে রেখে দিতেন উনার। তো উনার নাটকে শ্রুতি নাটকে অভিনয় করেছি। প্রায় ১৬-১৭ টা নাটকে অভিনয় করেছি। ৩ দিক খোলা মঞ্চে অভিনয় হুম। করেছি উনার সঙ্গে। বিভিন্ন জায়গায় যেতাম, তখন শীতকালে ওগুলো হতো। এই করে, করে চলে চলে গেছে গেছে। আরকি। আচ্ছা, মানে আমার এটা ব্যক্তিগতভাবে প্রশ্ন। আপনি এত বাঘা, বাঘা অভিনেতাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। এখন যেটা হয়, মানে যখন আমরা সহ অভিনেতাদের সঙ্গে কাজ করি, সে যখন একটা জায়গায় থাকে আমরা বলি একটু রেফার করে দিও বা কোনো কাজ থাকলে বলো। তো সেক্ষেত্রে সেই সময় আপনার চারপাশে অনুপ কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী এনারা সবাই রয়েছেন। তো সেখানে আপনার কোনোভাবে রেফারেন্স আসেনি চলচ্চিত্রে অভিনয় করার জন্য? কারণ তারা তো তখন দাপিয়ে বেড়াচ্ছেন চলচ্চিত্র জগতে। না, আসেনি। কেননা তখন থেকেই আমি যখন কাজ শুরু করেছি ইয়েতে
ধরুন 1994 সালে সৌমিত্র চট্টোপাধ্যায়, তার আগে 1992 সাল থেকে যে প্রফেশনাল মোডে এসেছি, তখন থেকেই কিন্তু বাংলা চলচ্চিত্রের বাজারটা খারাপ হতে শুরু করেছে। এবং যে সমস্ত প্রযোজকরা প্রযোজনা করতেন বিভিন্ন ছবির, তারাও বেছে বেছে অভিনেতা অভিনেত্রী নিয়ে কাজ করতেন। আমরা তখন কি বলবো, নিজেদের শিক্ষার্থী হিসেবেই ভেবে গেছি নিজেকে, যে অভিনয় করব, আমাকে নেবে, এটা কল্পনাতেও আসতো না আমাদের। হ্যাঁ, কিন্তু তখন আস্তে আস্তে এই যে টেলিভিশন এসে গিয়েছে, হ্যাঁ, টেলিভিশনে এসে যেতে সিরিয়াল আরম্ভ হয়েছে। এই সিরিয়ালে অনেকে দেখি অভিনয় করছে। বাসনা কি হয়নি? হয়নি বলব না, হয়েছে। কিন্তু সুযোগ দেবে কে? আমার মতো একজন অভিনেতাকে কেন সুযোগ দেবেই বা কেন? তো বসে থাকতে হয়েছে তার জন্য। ওয়েট করতে হয়েছে যে কবে অভিনয়ের সুযোগ পাবো। তো এরকম বসে থাকতে, থাকতে এই চন্দনপুরের চোরে অভিনয় করতে, করতেই সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে আলাপ হয়। উনি ও সুযোগ দেন জি টিভিতে 'দৌড়' সিরিয়ালে অভিনয় করার। যেখান থেকে আপনার টেলিভিশন শুরু। টেলিভিশন শুরু। এই করতে, করতে মনীন্দ্র মণ্ডলের সঙ্গে আলাপ হয়। তার টেলিফিল্মে অভিনয় করি 'ধুলোধোঁয়া নক্ষত্র'। তিনি যখন আবার অন্য আ চা সিরিয়াল করেন, তখন আমাকে সুযোগ দেন। উনার অনেকগুলো সিরিয়ালে আমি করেছি। এইভাবে করে গিয়েছি চাকরির পাশাপাশি। পাশাপাশি। আপনার কি মনে হয় যে আপনার চাকরিটা কোনোভাবে বাধা হয়েছে? নইলে হয়তো আপনি মানে পুরো ফুল ফেজে অভিনয়টা করতে পারতেন। হ্যাঁ, একটা সময় মনে হয়েছে যখন আমি এদিকে সুযোগগুলো বেশি পাচ্ছি। চাকরি ছাড়া যখন সুযোগগুলো বেশি পাচ্ছি, তখন মনে হয়েছে যে আ চাকরিটা না থাকলে এই কাজগুলো করতে পারতাম। আমাকে তার জন্য চাকরি আ কাজগুলো ছাড়তে হয়েছে। তখন মনে হয়েছে। কিন্তু সেই সময়ে চাকরি ছাড়াটাকে আমি ভাবতে পারিনি যে আমি চাকরি ছেড়ে দেবো, এরকম একটা সরকারি চাকরি। সরকারি চাকরি। ভবিষ্যতের দিকে না তাকিয়ে রিস্ক হয়ে যাবে খুব। যেটা খরাজ পেরেছে। খরাজ আমার সঙ্গে চাকরি করত। ও আচ্ছা, আপনারা একসঙ্গে চাকরি হ্যাঁ, করতেন? ও রেলে ছিল। ওই আমাদের ১ম এ রেলওয়ে ছিল। তারপরে ও ট্রান্সফার নিয়ে চলে আসে ইয়েতে ফেয়ারলি প্লেসে। সেখান থেকে ও আস্তে, আস্তে চাকরি ছেড়ে দেয়নি, ও যেত না। তারপর আর যায়ইনি। এই। তো ও পেরেছে, আমি পারিনি, এটাই। কোথাও গিয়ে মনে হয় যে আ চলচ্চিত্র জগৎ হোক বা থিয়েটার হোক, বাংলা থিয়েটার হোক, সেটা এমন একটা অনিশ্চয়তার জায়গা। তো সেখানে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার বা যেকোনো মধ্যবিত্ত পরিবার থেকে সবকিছু ছেড়ে যাওয়াটা হয়তো অনেক কঠিন। তার জন্য হয়তো অনেকটা ব্যাকআপের প্রয়োজন বলে কি আপনার মনে হয়? যে হ্যাঁ, পরিবারের ব্যাকআপ, মানে একটা সাপোর্ট, এই ছাড়া কি এগোনো সম্ভব? না এগোনো সম্ভব হয়তো, সেটা নির্ভর করে আমার অভিনয়টা কতটা আ আমি শিক্ষিত। অভিনেতা অভিনেত্রী হিসেবে কতখানি শিক্ষিত। আমি বলছি হুম, শিক্ষিত হুম, নয় হুম, কিন্তু। হুম। যে আমি এই বাজারে দাঁড়িয়েও আমাকে রেগুলার কাজ দেবে, সেরকম শিক্ষিত কিনা আমি, সেরকম শিক্ষিত অভিনেতা কিনা। কারণ বেশিরভাগই মানুষ দৈন্য দশায় কাটিয়েছে। আপনি যদি পিছনের দিকে তাকান, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হ্যাঁ, পয়সা হ্যাঁ। খুব কম। তো তারা বেশিরভাগই ধরুন অ্যা অত বড় অভিনেতা তুলসী চক্রবর্তী, তুলসী চক্রবর্তী। হ্যাঁ? যিনি সেই সময়ে সত্যজিৎ রায় উনাকে ৳১০০ দৈনিক দিয়েছেন বলে উনি বলেছিলেন, মানে এটা আমরা পড়েছি যে, "আমাকে ৳১০০ দিয়ে আপনি আমার তো আর কাজ দেবেন না, আমাকে আর কেউ কাজ দেবে না। আ আমি তো ৳৫০ পাবো, অ অ আরো আরো কম টাকায় কাজ করা অভ্যেস।" এই যে দৈন্য দশা ছিল, এই যে মানসিকতা ছিল সেই সময়, তো তারা তো শেষ জীবনটা তাদের খুব একটা ভালো কাটেনি। তারা শেষ দিকে যে খুব একটা বেশি কাজ পেয়েছেন তাও তো নয়। অত বড়, বড় অভিনেতা। সত্যি। হ্যাঁ? তো সুতরাং আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যে টাকাটা পাওয়া যায়, দিল্লিতে বম্বেতে আরো অনেক বম্বেতে বেশি অনেক টাকা বেশি। পাওয়া যায়। সুতরাং এখানে কাজ করতে গেলে ভবিষ্যৎ অনিশ্চিত ধরে নিতে হবে। কে উত্তম কুমার হবে, কে সৌমিত্র চ্যাটার্জি হবে, কে এ দীপঙ্কর দে হতে পারবেন বা আরো অন্য কেউ হতে পারবে। তাদেরকে কিন্তু অনেক বড় অভিনেতাদেরও কিন্তু
একটা সময় যাত্রা আশ্রয় নিতে হয়েছিল যাত্রা মঞ্চে বেঁচে থাকার তাগিদে। যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তেমন কোনো ছবি কাজ বলছিল পাচ্ছিল না। তারা পাচ্ছিলেন না কাজ। তখন তাদেরকে স্বাভাবিকভাবেই পেটের দায়ে রাস্তায় বলব না, মাঠে নামতে হয়েছে। ঠিক। অনেক বড় অভিনেতা অভিনেত্রীদেরও মাঠে নেমে কাজ করতে হয়েছে। আপনি একটু আগে বললেন যে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে শিক্ষিত কতটা? আপনার কাছে অভিনেতা হিসেবে শিক্ষিত হওয়ার মান বা সংজ্ঞাটা কিরকম? সংজ্ঞাটা ধরুন, তুলসী চক্রবর্তী তো বেশি পড়াশোনা জানা মানুষ নন। না। সৌমিত্র চ্যাটার্জি অনেক বেশি ইন্টেলেকচুয়াল, মানে হুম। আমরা মানে কি বলবো, অনেক বেশি পড়াশোনা জানা। ওরকম মানুষ পৃথিবীতে আছে কিনা আমার তো জানা নেই। কেন বলছি এই কথাটা, কেন বললাম সৌমিত্র চ্যাটার্জির? একটা মানুষ তার সারা জীবনে প্রায় ৩৫০’র মতন ছবিতে অভিনয় করেছেন। ৪০-৪২টা নাটক লিখেছেন, অভিনয় করেছেন, পরিচালনা করেছেন, কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। সারা পৃথিবীতে ৮৫ বছর বয়স পর্যন্ত এত কাজ করে গিয়েছেন, এমন একটা মানুষ পাওয়া যাবে? আমার খুব আশঙ্কা আছে হলিউডেও এরকম অভিনেতা, বড় অভিনেতা পাবেন আপনি। কিন্তু একটা নিজস্ব সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে ঘিরে উনি যে সমস্ত কাজগুলো করে গিয়েছেন, সেটা পাওয়া বোধহয় সম্ভব না। আমি এই শিক্ষায় শিক্ষিতের কথা বলছি। হুম। তুলসী চক্রবর্তী একাডেমিক্যালি বেশি শিক্ষিত নন। কিন্তু উনার অভিনয় দেখবেন যে পরশপাথর। এটা কি দেখলে মনে হয় যে উনি কি আ এ এ পড়াশোনা জানেন না? মানে একাডেমিক কোয়ালিফিকেশন উনার তেমন কিছু নেই। আরো অনেক আছেন। অনেক ভালো, ভালো মানুষ আছেন। আমরা যদি ধরুন তখনকার দিনের পাহাড়ি সান্যাল, হুম। হ্যাঁ? অত শিক্ষিত মানুষ, অত ভালো গান গাইতে পারতেন। এত বাংলা ছবিকে দাপিয়ে বেরিয়েছেন ওরকম। মানে একটা সময় মনে হয় না যে ছায়াদেবীর মতন অভিনেত্রী আমাদের বাংলা সিনেমায় খুব কম আছেন ওরকম হুম। অভিনেত্রী। ঠিক। আমার ছায়াদেবীর অভিনয় খুব ভালো লাগে। লাগতো, এখনো লাগে। আবার একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আপনি যখন অভিনয় করেন, সেই চরিত্রটা হয়ে ওঠার আগে একটা মন তৈরি করতে হয় চরিত্রটার জন্য। সেটার প্রিপারেশনটা আপনার কেমন? মানে প্রত্যেকটা অভিনেতার তো আলাদা হয়। আপনি কিভাবে ভাবতেন? আমার তো নাটক দিয়ে শুরু। মঞ্চের কথাই মঞ্চের বলছেন? কথা আমি বলছি। নাটক দিয়ে শুরু। নাটকের শুরুতে যখন ওই পরিচালক একটা নাটক পাঠ করেন, তখন তো পুরোটাই যে মাথায় ঢুকে যায় তা তো নয়। এই নাটকটা পড়তে, পড়তে রিহার্সাল দিতে, দিতে যে কোন দিকে যাচ্ছে, এটা যেমন আমরা অভিনেতা হিসেবে একটা হালকা ধাক্কা দিয়েই দিতে পারি পরিচালককে যে সবটা তো উনিই ভাববেন, আমি আমার চরিত্রটা নিয়ে ভাবি। তো আমার ওই শুরু থেকেই ওটা হতো যে এই চরিত্রটা যখন আমি কোনো একটা চরিত্র পেতাম, এই চরিত্রটা কিভাবে আরো ভালো করা যায়, আরো ভালোভাবে বলা যায়। এইটা নিজের ভেতরে একটা কাজ করত। হ্যাঁ? সেটা যে সবসময় ঠিক হতো সেটা পরিচালক ঠিক করে দিতেন। যে এই না প্রবীর, এটা তোমার এইটা এদিকেই যাবে। যেমন পরিচালক যেমনভাবে একেকজন পরিচালক একেক রকম। যেমন অমিতাভ ঘোষ উনি করে দেখিয়ে দিতেন যে এইটা এইভাবে করো, এইভাবে দাঁড়াও, এইভাবে তখন তো আমি ওনার কাছে ছোট। কিন্তু যখন আমি আস্তে, আস্তে অন্য পরিচালকের আন্ডারে কাজ করেছি, তখন ওনারা বলতেন আমি এইটা চাইছি। সৌমিত্র চ্যাটার্জির মতন মানুষ, ওরকম ডিরেক্টর, উনি বলতেন, কোনোদিন দেখাতেন না যে তুমি এই জায়গাটা একটা এমফাসাইজ দিয়ে দেখো তো যে এটা ঠিক পার্টিকুলার ওয়ার্ড বলে দিতেন। এটাকে একটা এমফাসাইজ দিয়ে এইভাবে শিক্ষিত করতেন আমাদেরকে। তুমি বলছো উনি আমার এটা সব কিচ্ছু হচ্ছে না আমি বুঝতে পারছি। উনি আমায় বলতেন, শুরু করতেন, "সব ঠিক আছে, তুমি এইখানটায় এমফাসাইজ দাও।" আমরা বুঝতাম না কিছু হচ্ছে না। তো এইভাবে একেকটা চরিত্র এরকম গড়তে, 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 গড়তে যখন ফাইনালি উপস্থিত, হ্যাঁ, এবার একটা ছবি পেয়েছি। একটা ছবি নিজের মনের মধ্যে তৈরি হয়। এই ছবিটা তৈরি হতে অনেকদিন সময় সময় লাগে, লেগে যায়। সময় লাগে। ঠিক। কিন্তু চলচ্চিত্রে যখন আপনি অভিনয় করবেন তখন সেই সময়টা তো পাওয়া যায় পাওয়া না। যায় না। সেটা আপনাকে পরিচালক আগেই ভেবে নেয় তার কিছুটা যে
আমার এই চরিত্রটা, এই ফেসটা এই লোকটার ওপর দিয়ে যাচ্ছে। একে দিয়ে আমি করিয়ে নিতে পারবো। তখন ওইটা আমাকে আলাদা করে ভাবতে হচ্ছে না। আমি শুধু সংলাপটাই আমার ভাবতে হচ্ছে কিভাবে বলবো, কিভাবে প্রজেক্ট করব। মেকআপ তো চড়িয়ে দিচ্ছি সেরকম করেই। তো এই ডিপার্টমেন্টগুলো সব ভাগাভাগি হয়ে থাকে। চলচ্চিত্রে অভিনয় করার এই একটা আলাদা সুযোগ আছে। নাটকে এই আলাদা আছে। এটা অনেকটা তৈরি হতে আসতে হয়। অনেকগুলো স্তর স্তর পেরিয়ে পেরোতে পেরোতে হয়। হয়। সেখানে মিউজিক থাকবে, সেখানে আলো পড়বে, সেখানে আমাকে ওই মাপা জায়গায় হাঁটাচলা করতে হবে। চলচ্চিত্র আরো বেশি মাপা, কিন্তু সেটা আমার দরকার নেই। যারা ওইখানে ক্যামেরা নিয়ে বসে আছেন, তারা ভাববেন যে কোনখানে আমার আলো পড়ছে, যে আমাকে কতটা সরতে হবে, এটা আমাকে বলে দেওয়া। থিয়েটারে আমার এটা স্বাধীনতাটা আছে। হুম। এই কোনটা বেশি আনন্দ পান? মঞ্চ নাকি না, আমার ক্যামেরা? অভিনয়তে আনন্দ। যে চরিত্রটা ভালো পেলাম, সে মঞ্চই পাই আর সিনেমা বা চলচ্চিত্রেই পাই। আমি ওই বা ধরুন কোনো ডাবিং করছি অন্য কারোর, এটা একটা ভালো চরিত্র, এটা যে ভালো করবে, এইতে আনন্দ পাই। অভিনয়টাতেই আনন্দ পাই। আলাদা করে যে মঞ্চে আলাদাটা কি? মঞ্চে ভালো করলাম, জীবন্ত মানুষগুলো গ্রিন রুমে এসে দারুণ লেগেছে। কিন্তু চলচ্চিত্র যখন বাইরে, দাদা আপনাকে ওই ছবিতে দেখলাম, আপনাকে খুব ভালো লেগেছে। এটা সমান ভাবে নিজেকে একটা ওকে, আনন্দ দেয়। সেই আনন্দটা পাওয়ার জন্যই তো কাজগুলো করি। ঠিক কথা। আপনি তো প্রচুর ডাবিং করেছেন। যেরকম সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ছবির বাংলা ডাবিং সাউথ করেছেন। ইন্ডিয়ান বললে ভুল হবে। মানে আমি শুরু করি উড়িয়া ছবি দিয়ে। আচ্ছা, তারপরে উড়িয়া ছবি দিয়ে ছবি শুরু দিয়ে হয়। শুরু করি। তারপরে হুম। অন্যান্য সাউথ ইন্ডিয়ান ছবির সবথেকে বড় কথা, আমাদের বাংলার পঞ্চতন্ত্র, সেখানে প্রচুর মানে চরিত্রে আপনার গলা। হ্যাঁ, ইটিভিতে হতো তখন। পঞ্চতন্ত্রের গল্প। সঞ্জিত ঘোষ, উনি ১ম ৪ টে এপিসোড করেছিলেন বাংলাতে, হুম। আগে রেকর্ডিং করে নিয়েছিলেন, তারপরে ছবি বানিয়েছিলেন। কিন্তু তারপর থেকে উনার বোধহয় কোনো টেকনিক্যালি অসুবিধে হয়েছিল। উনি আগে হিন্দি করতেন। হিন্দিতে ড্রামাটা করে হায়দ্রাবাদে ওই শুটিংটা করতেন পুতুলের। তারপরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাষায়, বাংলায় এইখানে চিত্রবাণী স্টুডিওতে আমাদের ডাবিং করতে হতো। তো ওই ৭ বছর টানা আমরা বেশিরভাগই ভালো মানুষ ডাবিং করতে আসতেন। তাদের মধ্যে অনেকেই রেডিও আর্টিস্ট। আমি রেডিও আর্টিস্ট ছিলাম না। তো উনাদের সঙ্গে কাজ করার আমার খুব আনন্দ হতো। উনাদের কাছে প্রচুর শিখেছি। ডাবিং করতে আমি অনেক শিখেছি। তারপরে মহাভারতের ডাবিং করেছি। হ্যাঁ, তো সেইগুলো মহাভারতে ভীষ্মর চরিত্রে। ভীষ্ম চরিত্রে অভিনয় করেছি। অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে পুরোটা ভীষ্মের চরিত্রে ডাবিং করেছি। আমার ওই করতে বেশ আনন্দ হয় যে এই চরিত্রটা আমি তো করতে পারিনি। কিন্তু উনি করেছেন, হিন্দিতে বলেছেন, আমি বাংলায় কতটা ভালো করতে পারি, এই একটা জেদ জন্মায় ভেতরে। যে ঠিক। উনি তো হিন্দিতে ভালো করেছেন, সবাই উনাকে চেনেন ভীষ্ম হিসেবে। আমি বাংলায় করব, ওই উনার মুখ দিয়ে ওই যে উনি যে বলশালী একটা চেহারা, এই একটা প্রতিজ্ঞা, ভীষ্মের প্রতিজ্ঞা উনি যেভাবে করেছেন, আমি বাংলায় ওইভাবেই আমাকে করতে হবে, নাহলে তো ফিজিক্যালি মানাবে না। কিন্তু এটা করেছি আমি। করতে ভালো লেগেছে, করেছি। আমাকে দাদা, নিয়েছে তাই। হ্যাঁ, আপনি যে সময়ের কথা বলছেন, যে এই সময় ডাবিং প্রসিডিউর তো ভীষণ টাফ একটা প্রসিডিউর ছিল। শুরুটা ছিল ওরকমই, যে ডাবিং করতে গেলে কিরকম ছিল যদি একটু? ধরুন আপনার সামনে আগে পর্দায় ফিল্মটা চালানো হতো, কানে আপনার দেওয়া হতো, যেটা হেডফোন। হয়েছে, এবং একটা নির্দিষ্ট জায়গা বেঁধে দেওয়া হতো। সেই জায়গাটুকু মেলাতে হতো। একেবারে মেলাতে হবে। না হলে আবার করতে হয় ১ম থেকে। ওই এখন যেমন কম্পিউটারে ডাবিং করতে গেলে এত পর্যন্ত ঠিক হয়েছে, আরেকটু পরেরটা আপনি করে দেবেন আবার। হুম। সেই সুযোগটা ছিল না। এইখান থেকে শুরু, এইখানে শেষ, এইটা পুরোটা মেলাতে হবে আপনাকে। কিন্তু কম্পিউটার আসার পর থেকে ডাবিংটা অনেক সহজ হয়ে গেছে। ঠিক। তারপরে আপনার পছন্দের কাজ কোনটা হলো? মানে যে চরিত্র মানে যে চরিত্রটা বেশ উল্লেখযোগ্য হয়েছে বা আপনার কাছে মনে দাগ কেটে গেছে? হ্যাঁ, এটা নাটকই বলি।
তো একাঙ্ক নাটক অনেকই করেছি। আমি অমিতাভ ঘোষের কাজ করতে, করতে। দুটো চরিত্রের কথা বলব। একটা হচ্ছে আ যে ভিনসেন্ট ভ্যান গগের চরিত্র হুম, বললাম, হুম। ওটা করেছিলাম। একটা আলেকজান্ডার পুশকিন, রাশিয়ান কবি। ওটা করেছিলাম। আলেকজান্ডার পুশকিনের ১৫০তম মৃত্যু উপলক্ষে গোর্কি সদন থেকে করিয়েছিলেন। ৫০ মিনিটের একটা নাটক চন্দন সেন লিখেছিলেন। আলেকজান্ডার পুশকিনের শেষ ২-৩ দিনের ঘটনা। এখানে সে এইটা করে রাশিয়ান এম্বাসি থেকে আমার খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম আমি এই গোর্কি সদন থেকে। তারপরেই চন্দন সেনের অনিকেত সন্ধ্যা হুম। নাটকটায় অভিনয় করি। যেটাতে আপনি প্রচুর খ্যাতিও পেয়েছিলেন। হ্যাঁ, এই অনিকেত সন্ধ্যা চন্দন সেনের নাটকটা ১৯৯২ সালের আগস্ট মাস থেকে শুরু হয়েছিল। এখনো পর্যন্ত সেই নাটকের অভিনয় চলছে। আমার তখন বয়স ছিল ৩৩ বছর। এখন ৬৫ প্লাস এখনো ওই চরিত্রটা আমি অভিনয় করে যাচ্ছি এবং ওই চরিত্রটা করতে আমার আ মানে কত নম্বর শো চলছে? এটা লাস্ট হয়েছে বেগুসরাইতে ৫১৩ না ১৪ ১৪। এরকম হবে। এই চরিত্রটা এখনো পর্যন্ত মনে হয় যে এই চরিত্রটা রোজই যেন আমি একটা অন্য ওই চরিত্রই করছি কিন্তু না একদম চরিত্রটা আমার অসাধারণ এখনো করতে ভালো লাগে। প্রত্যেক দিনই নতুন, নতুন করে কিছু না কিছু আবিষ্কার করা হ্যাঁ, যায়। একদমই, একদমই, একদমই যে আ আ আ ওই ওই মানে মেমারি তো খুব ভালো না তাহলে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতাম। তো আগে কোন শো ভালো করেছি সেটা তো মনে রাখি না। তো একেক দিন করতে গিয়ে হঠাৎ যেন আজকের ডেলিভারিটা যেন একটা অন্যরকম মনে হয়ে যায়। নিজেকে যে ইচ্ছে করে করছি না ইমোশনালি চার্জড হয়ে নিজেকে করতে হয় তো। হ্যাঁ। এতগুলো শো করেছি কিন্তু ওই ১ম শো এর মতোই নিজেকে চার্জড হতে হয় ইমোশনালি। চোখ দিয়ে জল তো আমাদের তো আ ইমোশনাল হওয়ার জায়গায় গ্লিসারিন ব্যবহার করার কোনো স্কোপই নেই। কেননা ১০ মিনিট অভিনয় করার পর হয়তো চোখ দিয়ে জল বেরোবে। সেখানে গ্লিসারিনটা লাগাবো কখন? কিন্তু ইমোশনালি এখনো পর্যন্ত ঠিক সেই জায়গাতেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এই চরিত্রটা করতে আমার ভালো লাগে। তার পরবর্তীকালে একটা নাটক 'ফিরে এসো প্রেম' ওটাও তাই। হুম। আর এই লাস্ট ২০১৯ এ একটা নাটক করেছিলাম। 'রাত কত হলো' ব্যান্ডেল আরোহীর আ রঞ্জন রায় ডিরেকশনে অভিনয় করেছিলাম। অমিতাভ চক্রবর্তীর লেখা নাটক 'রাত কত হলো'। ১ ঘন্টা ৩৫ মিনিটের দুজনের অভিনয়। এই চরিত্রটা আমার করতে দারুণ ভালো খুব লাগে এখন। পছন্দ। আপনি যখন অভিনয় করেন বা আপনার যে ভাবনা বা আপনার যে মনন সেখানে কোনো পার্টিকুলার কোনো টেকনিক বা কোনো মেথড মানে তৈরি করেন নিজের মধ্যে বা কোনো মেথড মেনে অভিনয় করেন নাকি সম্পূর্ণটাই নিজস্বতা? না, সম্পূর্ণ নিজস্ব বলে কিছু হয় না। আমি যে সমাজে বাস করি, সেই সমাজে কোনো না কোনো মানুষের ছায়া, কোনো না কোনো মানুষের স্মৃতি আমার উপর ভর করে। কোনো একটা চরিত্র পেলাম, তখনই মনে হয় যে পড়তে গেলাম, তখনই মনে হয় এই চরিত্রটা ওই লোকটার মতো না? এটা মনে হয় শুধু আমার না, আমার মনে হয় সব অভিনেতা অভিনেত্রীদেরই এটা অবজারভেশনটা এই ভীষণ যে এই যেটা অবজারভেশন তো এমনি বকলমেও হয়, নিজে দেখতে, দেখতেও হ্যাঁ, হয়। হাওড়া স্টেশনে বসে, বসে অত মানুষের ভিড়ে হঠাৎ একটা যেন অন্য মানুষকে চিনে নেওয়া যায় যে, এটা লোকটা তো অন্যরকমভাবে হাঁটছে। এইরকমভাবে এই আমাদের সমাজের মধ্যেই তো আমি বাস করি। তো এই সমাজের মধ্যে থেকেই এই চরিত্রগুলো উঠে আসে। তো সেইখানে যে আমি সবটাই যে নিজস্ব কল্পনার নিজস্ব ভাবনা ভেবেছি, নিজস্ব নিজেকে নিয়ে হয় না। একটা ছাপ ঠিক। পড়েই। আমাকে বলেন, "তুমি সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে এত বছর ধরে কাজ করছো, তোমার মধ্যে সৌমিত্র চ্যাটার্জির কিছু ছাপ পড়ে।" আমি পড়তেই পারে। তার কাছ থেকে তো আমি অনেক কিছু শিখেছি। আমি ২০ বছর তার সঙ্গে কাজ করার আ সুযোগ পেয়েছি। ২০ বছর হ্যাঁ, ভাবা যায়। ১৯৯৪ থেকে ২০১৩ সুযোগ পেয়েছি। সেইটা তো ছাপ তো পড়তেই পারে। এটা তো অস্বীকার করার উপায় নেই। ঠিক।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে মানে কিছু মেমোরেবল স্মৃতি যেটা মানে এখনো মনকে নাড়া দেয়? হ্যাঁ, মনকে কিছু নাড়া ব্যক্তিগত স্মৃতি? হ্যাঁ, উনার সঙ্গে ব্যক্তিগত স্মৃতি বলতে মানে আমি কাজ করতে, করতে উনার সঙ্গে কাজ করতে, করতে উনি আমাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন, উনার ছত্রছায়ায় থাকতে, থাকতে আমিও কিছুটা প্রশ্রয় পেয়ে গিয়েছিলাম। যার ফলে আমি অ্যা মানে কি বলব? শ্রদ্ধা তো থাকতই। কিন্তু অন্যরা যেভাবে প্রশ্ন করে ফেলতে আ দ্বিধাবোধ করতেন, আমি এই প্রশ্নগুলো খুব অনায়াসেই করতে পারতাম। ও সৌমিত্র চ্যাটার্জির অভিনয় সম্বন্ধে তো আমিও যা জানি আপনিও তাই জানেন। তো মানুষ সৌমিত্র চ্যাটার্জি কিরকম সেটা উনার সঙ্গে থেকে ঐরকম একটা বিশ্বমানের মানুষ কি বলব? একটা শিশু মন যেমন হয় একদম কি বলব? একদম নিষ্পাপ। হুম, হ্যাঁ? তার মনের মধ্যে কোনো ইয়ে নেই, কোনো হিংস্র হিংস্র ব্যাপার নেই, কোনো লালসা নেই, কোনো ইয়ে নেই। সেইরকম একটা মানুষ। যে শুধু অভিনয় ছাড়া কিচ্ছু বোঝেন না যখন অভিনয় করেন। এবং তার সমস্ত দিকের ব্যবহার, ছোট থেকে বড় সমস্ত দিকে তার ব্যবহার। আমরা দূর থেকে দেখি যে এই মানুষটা কেন নিজেকে একটু ইয়ে আরে তিনি তো একটা এতদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তার তো অন্য মানুষ থাকে, "দাদা কেমন আছেন?" এ এই এই একটা বি অরা তো এ থাকবেই। হ্যাঁ, বিরক্ত তো একটা তো আড়াল রাখতেই হুম, হয়। কিন্তু আমি তো কাছ থেকে দেখেছি এই আড়ালটা রাখতে হয়। নাহলে নিজের যে সৃষ্টি সেটা করা যায় না। একটা সবসময় তো চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয় উনাকে। হুম, সেইটা আমি দেখেছি। এবং ২০ বছর ধরে যদি সব স্মৃতি উজাড় করতে হয় ২০ বছর সময় লাগবে। সত্যি। হ্যাঁ? এইরকম মানুষ আমি জীবনে খুব দেখিনি। এরকম পরিশ্রমী মানুষ যিনি কোনোদিন রিহার্সালে ৫ মিনিট আগে এসছেন, ৫ মিনিট পরে আসেননি। কোনো সময়ই এবং অত্যন্ত ডিসিপ্লিনড ওয়েতে সমস্ত কাজ করতেন। স্মৃতি উনি ওই যে শ্রুতি নাটক করতাম উনার সঙ্গে একটা, এ একটু সুখ সেটা দেশে বিদেশে প্রচুর অভিনয় হয়েছে। এর ফাঁকে বলে রাখি উনার জন্যই আমেরিকায় যাওয়ার সুযোগ হয়েছিল ২০০১ সালে। ৩ টে নাটক নিয়ে 'প্রাণ তপস্যা', 'নীলকণ্ঠ' আর এই শ্রুতি নাটক। আমরা প্রায় ২৮ দিন ছিলাম আমেরিকাতে বিভিন্ন শহরে শো করেছিলাম। তো এই যে একটা জায়গায় শ্রুতি নাটক করতে গেছিলাম, উনি আমাদের যে রেমুনারেশনটা দিতেন, হুম, আগের দিন দেখা হলে খামে দিয়ে দিতেন। যদি না দেখা হতো, সেই দিন ঠিক শো এর আগে হলের মধ্যে দিয়ে দিতেন। তো চন্দননগর রবীন্দ্র ভবনের শো। আমি অফিস থেকে গিয়েছি, উনারা গাড়িতে এসেছেন। আমি গিয়ে সেদিনকে চিন্ময় রায় অভিনেতা চিন্ময় রায়েরও একটা অনুষ্ঠান ছিল। উনারা বসে গল্প করছিলাম। আমি ঢুকতেই এ হৈ হুল্লোড় চলছে গ্রিন রুমে। হঠাৎ গম্ভীর হয়ে বললেন, "তোমার সঙ্গে একটা কথা আছে।" ওরকম একটা হৈ হুল্লোড়ের মধ্যে কথা আছে বলে আমি তো বেশ ঘাবড়ে গিয়েছি। কি এখানে বলবেন?" "না, বাইরে চলো।" তাতে আমি আরো বেশি ঘাবড়ে যাচ্ছি। কি হলো? আ ব্যাগের মধ্যে কি এটা নিয়ে না পকেটে এরকম ঢোকালেন, ঢুকিয়ে, "চলো।" বাইরে খুব আমি রীতিমতো কাঁপতে আরম্ভ করেছি। তাকিয়ে বলুন না, হাতটা এরকম ধরলেন। "কবির, আজকে আমার কাছে কোনো খাম ছিল না নতুন। আমারই লেখা একটা খাম। তোমায় দিচ্ছি তুমি কিছু মনে" যদি এমনি টাকাটা দিয়ে দিতেন আমি তো পকেটে পুরে নিতে পারতাম। এইরকম একটা মানুষ আমাকে
প্রতিদিন খামে করে টাকা দিতেন। তার কাছে সেদিন নতুন খাম নেই। তাঁরই সৌমিত্র চ্যাটার্জির নাম লেখা অন্য জায়গা থেকে পেয়েছিলেন। সেই নামটা কেটে আমার নাম লিখেছেন। এইটার জন্য আমি কুণ্ঠা বোধ করছেন টাকাটা দিতে। এটা ভাবা যায়? কোনো মানুষ ভাবতে পারেন? এটা কল্পনা করা যায়? এই জন্যই আজকে উনি হয়তো মানে সেই জায়গাতেই। মানে এগুলো যখনই আমার মনে পড়ে আমার গায়ে কাঁটা দেয়। আমি তো সত্যি তাই। এতখানি শিক্ষিত হতে পারিনি। মানুষের সঙ্গে এইভাবে ব্যবহার করা যায়। কোনো দিন হয়তো প্লেনে করে যাবো অন্য জায়গায় শো করতে। তুমি আমার বাড়িতে আগের দিন চলে এসো। আমি ঠিক আছে চলে গেলাম। ওমা! গিয়ে দেখি আমি খাটে শুচ্ছি, উনি নিচে বিছানায় পেতে শুচ্ছেন। আমি এটা আপনি এ এ এ এ এটা এখানে কে শোবেন? আমি শোবো কেন? আমি ওপরে আমি শোবো, আপনি নিচে শোবেন? হ্যাঁ, আমি তো তাই শুই আমার কোমরে ব্যথার জন্যে। আমার তো সারারাতই ঘুম হবে না। সৌমিত্র চ্যাটার্জি নিচে শুয়ে আছে। আমি খাটের উপর শুয়ে থাকবো। আমার তো সত্যিই সারারাত্রি আমার ঘুম হলো না। এটা ভাবা যায়? এটা মানুষের বাড়িতে গিয়েছি তার বাড়ি সৌমিত্র চ্যাটার্জির মতন মানুষের বাড়িতে গিয়েছি। তার বাড়িতে আমি খাটে শুয়ে আছি, উনি নিচে শুয়ে আছেন আমার পাশে। সত্যি। মানে এই সময়ের কোনো মূল্য হয় না। মানে আমারই মানে অদ্ভুত মানে শুনে যে কি হ্যাঁ, হচ্ছে এটাও এগুলো তো আমি বোঝাতে ভুক্তভোগী। পারব না। আরো অনেক গল্প আছে, অনেক। এ এরকম মানুষ আমি আর জীবনে দেখিওনি, পাবো। এত শিক্ষিত, এত সমস্ত উনি যখনই কাজের ফাঁকে কোনো কথা বলতেন সবটাই অভিনয়ের ব্যাপারে। হ্যাঁ? এবং আমরা ওই গোগ্রাসে গিলতাম। প্রত্যেকটা নির্যাস নিয়ে নেওয়া যায়। হ্যাঁ। ওই যখন দিল্লিতে শো করতে যেতাম তখন তো আর তো কোনো কাজ নেই। ওই উনার ঘরে ওই যে সবাই মিলে আড্ডা হতো। এরকম নানা রকমের কথা, কথা নাটকের সব অভিনয়ের কথা। এবং একটা জিনিস লক্ষ্য করতাম, উনার অভিনয় জীবনে উনি কোন জিনিস কোন মানুষের কাছ থেকে শিখেছেন সেগুলো অনায়াসে বলে দেওয়া। এইটা আমি আ ছবি বিশ্বাসের কাছে শিখেছি। এইটা আমি উত্তমদার কাছে শিখেছি। এইভাবে কাছ থেকে শিখেছেন বলে দিতেন অনায়াসে। এই একটু আগে আপনি বলছিলেন না যে নিজেই সবটা প্রস্তুত করেন। উনার কাছেও তো আমি অনেক কিছু শিখেছি। ঠিক। উনিও যে কোত্থেকে শিখেছেন অনায়াসে বলে দিতেন যে আমি এইটা এই কাছ থেকে তখন মানুষ মানে আম অভিনেতারা বলুন বা এইসব মানুষের দেবতাই বলব। একদমই। মানে তাদের মানসিকতা বা তাদের শিক্ষা সত্যিই আলাদা ছিল। আমরা যারা এখন নতুন অভিনেতা বা অভিনেত্রীরা কাজ করছি, কিছু সময় যখন অভিনয় করছি আমার সহ অভিনেতা যারা অনেক উঁচু মাপের, যখন আমাদের মধ্যে তো সেই ভয়টা ওই ধুকপুকানিটা তো কাজ করবে কারণ আমরা কম শিক্ষিত, আমরা কম জানি, আমরা টেকনিক্যাল দিক অনেক কম বুঝি। কিভাবে লাইট নেব, কিভাবে ক্যামেরা নেব বা কিভাবে কতটা সংলাপ বলবো, তার থেকে কতটা উপরে উঠবো, কোন স্কেলে বলবো, এগুলো তো সবটাই আমাদের কাছে নতুন। কাজ করতে হয়তো শিখবো। কিন্তু সেই উল্টো দিকে যে মানুষটা রয়েছেন বা যেই থাকুক না কেন আমার অসম্মান করছি না। তো সেই যে রেসপন্সটা, সেই যে শিখিয়ে দেওয়া বা আপনি যেভাবে বললেন, সেই শিক্ষাটা তো আমরা এখন পাচ্ছি না। হ্যাঁ, মানে সেখানে একটা উম কম্পিটিশন চলে আসে। মানে আমি আমার কথা বলছি না, বহু নতুন অভিনেতাদের কথা বলছি। ওই খেয়ে নেওয়া ব্যাপারটা, মানে রোল খেয়ে নেওয়া ব্যাপারটা যেটা এখন চলে, সবার কথা বলছি না। পার্টিকুলার কিছু ক্ষেত্রে। ও তো নতুন, মানে এই বিষয়টা চলে আসে। তাহলে আমরা শিখব কোথা থেকে? আমরা যে কার সময় কাজ কাছে? আমরা যে সময় কাজ শুরু করেছি তখন শেখাবার মানুষ শেখানোর আগ্রহতে শেখাতেন। ধরুন এই সৌমিত্র চ্যাটার্জির কাছ থেকে আমি একটা নাটকে একটা কেন অতগুলো নাটকে অভিনয় করেছি। প্রতিদিন যখন রিহার্সাল হতো, আরেকটি দিন নাটক অভিনয় করতাম। আমি আর পৌলোমি মেন লোনটা করতাম দুজনে। আর সৌমিত্র চ্যাটার্জি আর দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ছোট দুটো রোল করতেন। ১ ঘন্টা ১০ মিনিটের নাটক ছিল। প্রতিটা রিহার্সালে না একেক দিন একেক রকম বলতেন। এইটা করো তো, এইটা করো তো। উত্তম কুমারের অভিনয় দেখোনি? এই জায়গাটা উত্তম কুমারের মতন করে বলো। এইরকম করে উনি ওই দেখিয়ে দেবেন যে এইটা তুমি এই করো, এইটা এইভাবে বলো। না। উনি অভিনেতাকে ছেড়ে দিতেন। সে কতটা
নিজেকে ডেভেলপ করতে হবে। যেই খেলতে ওই হবে জায়গায় আপনি ওটা। যেতে পারলেন, তারপরে আরেকটু, একটা স্তর। তুমি হ্যাঁ, আরেকটু। এইভাবে উনি শেখাতে যেতেন। এই শেখাবার মানুষগুলো তো কমে গিয়েছে। হ্যাঁ, এই এটাই শেখাবার বক্তব্য। মানুষগুলো তো কমে গিয়েছে যে থিয়েটারে বলুন বা সিনেমা হ্যাঁ, বলুন বা হ্যাঁ। যেখানেই যেকোনো এখন মাধ্যমে শেখাবার মানুষগুলোই কমে শিখবো গেছে। কার কাছে? শিখবে এখন নিজেকে শিখে নিতে হবে। পুরোনো দিনের অভিনয় যদি স্টকে থাকে আপনার ভালো অভিনয় শিখতে গেলে আমি যখন সত্যি কথা বলতে কি আমি পুরোনো ছবিই বেশি দেখি। চার্লি চ্যাপলিন এর থেকে তো আমাদের অনেক কিছু শেখার সত্যি। আছে। ঠিক। অভিব্যক্তি কাকে বলে, হুম। হ্যাঁ? ওরকম কথা না বলে কথা শেষ দিকে অনেক কথা বলা ছবি। সেই ছবির নির্যাসটুকু যদি নেওয়া যায় তাহলে অনেক কিছু তো শেখা যায়। ঠিক। এই শেখার এখন শেখার আছে। ধরুন আচ্ছা, উত্তম কুমারের ছবি যদি দেখি, উনি কিভাবে ডেলিভারি দেন, কেমনভাবে কথা বলেন, একটা অন্যরকম লাগে। উত্তম কুমারকে আমার সমস্ত চরিত্রেই এ বা বা কত ছোট থেকে অভিনয় দেখছি, ভালো লাগে এত। সৌমিত্র চ্যাটার্জির অভিনয় দেখলে মনে হয় ১ম সৌমিত্র চ্যাটার্জি ঢুকলেন সৌমিত্র চ্যাটার্জি, তারপরেই মনে হয় যেন তিনি ওই চরিত্রটা। এইটা আমার মনে হয়। তারপরে মনে আর হয় সুইচ অফ সুইচ অন এর মতো একদম পুরো। সৌমিত্র চ্যাটার্জিকে আর মনে হয় সৌমিত্র চ্যাটার্জি নয়। মনে হচ্ছে যেন এই কনির এই চরিত্রটাই হ্যাঁ, উফ উনি, হিদ্দা উনি। বাপরে! তখন আর সৌমিত্র চ্যাটার্জি মনে হয় না ওই চরিত্রটাকে। যেকোনো ঠিক। ছবিতে আমার ওইটাই মনে হয়। এখনকার ছবি দেখেন? সব ছবি দেখি এটা বলব না। যে দেখার সুযোগও হয় না। আ মানে নিজের কাজের জন্যই হয়তো সব ছবি দেখা এখন তো অনেক ওটিটি এসেছে, ওয়েব হ্যাঁ, সিরিজ না ওগুলো হচ্ছে। আমি ওই টেকনিক্যালি এসব পারি না। সাউন্ড নয় বলে আমি ওগুলো আর এই ইয়েতে আমার নিজস্ব আমার ঘরে টিভিই নেই। হ্যাঁ, কারণ টিভি দেখার লোক নেই বলে আমার বাড়িতে আমার টিভি ছিল একটা সময়। কানেকশন কেটে দেওয়া আছে। তো আর কানেকশন নেওয়া নেই। তো এখন বাড়িতে ৩ জনেই থাকি না তো কে টিভি দেখবে? কাজকর্মের মধ্যে থাকি। টিভি দেখাও হয় না। পুরনো যে সমস্ত যা কিছু দেখতাম ওই সিডি চালিয়ে আমার হুম। সব কালেকশন আছে এখনো চার্লি চ্যাপলিনের। আ মানে আমি এখনো সিডি চলে? আমার সিডি প্লেয়ার আছে এখনো। ওরে বাপরে! হ্যাঁ, মানে সেটা চলছে? হ্যাঁ চলছে এখন। তো মাঝে যেটা পুরনো ছিল সেটা খারাপ হয়ে গেল আমরা নতুন একটা কিনেছিলাম। ওই সিডিগুলো নষ্ট হয়ে যাবে দেখতে পাবো না। আমি তো ওই হুম। টেকনিক্যাল ব্যাপারগুলো তো জানি না নতুন কি সব এসছে ওইসব। যে তা এখন ওইগুলোই দেখি। আর পথের পাঁচালী দেখি। হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইন দেখি। এগুলো দেখলে যেন আমি যে চোখ টেরা হয়ে যায় আর চুপচাপ মনে হয় যেন আমি শিশু হয়ে গিয়েছি। ঠিক। গুপি গাইন বাঘা বাইন ১ম যখন দেখেছিলাম, যে মানসিকতায় দেখেছিলাম এখনো আবার দেখতে শুরু ঠিক করলে কথা। মনে হয় যে না একদম মানে সেই 'গোপী আমি গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে' মানে প্রত্যেকটা সিনেমায় ছোটরা ছোটদের মতো করে দেখবে, বড়রা এখনো হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ, মনে হবে এই পরিস্থিতিতে তো আমরা 'হীরক হ্যাঁ, রাজার দেশেই রয়েছি হ্যাঁ, এখন। হ্যাঁ, 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 'হীরক রাজার' দেশেই বাস করছি। দেশেই বাস করছি। তো এই আমার সেইটাই দেখে শিখেছি। হুম। আমি তো কোনো ইনস্টিটিউশনাল ভাবে কোনো ইনস্টিটিউটে গিয়ে অভিনয় শিখিনি। সত্যি কত বড় কথা বলে গেছেন। পড়াশোনা করে যে অনাহারে মরে সে। অবশ্যই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হ্যাঁ। এই কথাটা মানে মানে বিঁধে দেওয়ার মতো কথা ওই সময় লিখে শুধু গেছেন। তো ওইটুকু নয়। আরো তো অনেক। পুরোটাই বলছি হ্যাঁ, আমি এই পুরোটাই। মুহূর্তের কথা বলছি। যে শিক্ষকদের এই অবস্থা মানে তার উপরে পুলিশ যেভাবে আ ইয়ে করছে, অত্যাচার করছে সেই মুহূর্তে মানে বারবার ওই ফিরেও আসছে। মানে মনে হচ্ছে পুরো হীরক রাজার দেশেই বাস হ্যাঁ, করছি হ্যাঁ, আমরা। হ্যাঁ, হ্যাঁ, একদমই, কত বছর আগে উনি লিখে গেছেন। মানে মানে কতটা দূরদর্শিতা উনার ছিল মানে ভাবা যায় না। হ্যাঁ, ওই যে নন্দনে এই ছবিটার উদ্বোধন করে উনি বলেছিলেন এই ১ম আমি একটা পলিটিক্যাল নাটক সিনেমা করলাম। আমরা তো একটা সময় উনার গলা নকল করতাম। ওরকম গম্ভীর হ্যাঁ। গলা ১ম শুনি আমি। আপনারা দেখেছেন কিনা জানি না 'সদ্গতি' হুম, সিনেমাটা। হুম। 'সদ্গতি' সিনেমা যখন এই টেলিফিল্ম ভারতবর্ষের ১ম টেলিফিল্ম 'সদ্গতি'। এই ওমপুরী আর স্মিতা পাতিল। হ্যাঁ। তো ওই টা শুরু হওয়ার আগে খুব সম্ভবত ১৯৮৩-৮৪ সাল হবে। সমীক বন্দ্যোপাধ্যায় উনার ইন্টারভিউ নিয়েছিলেন। ওই গলা ১ম শুনি তখন। এটা হিউম্যান ভয়েস যে ঐরকম হুম। হতে পারে
যা আপনি মিমিক্রি করতেন? মিমিক্রি বলবো মানে না, অন্য চেষ্টা করতাম ওই করতেন। গলা, কেমন আছো কেমন বলো, এই যে তারপরে সৌমিত্র চ্যাটার্জির কাছ থেকে ওনার অনেক প্রচুর গল্প শুনেছি। উনিও ওরকমভাবে যখন কথা বলতেন, উনিও মানিকদা বলতেন, মানিকদা আমাকে বলতেন তুমি এটা করো না, এইরকম উনিও এইভাবেই বলতেন। মিমিক্রি তো হয় না, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। মানুষের অ্যাটিচিউডটা কিরকম কিরকম ছিল আর কি। এইভাবে বলতেন। তো তখন ওই এই বলছি যে এই যে আরো অনেক কথা আছে যে রাজা পঞ্জিকাতে লেখা থাকে কি এসে যায়, রাজা যা বলেন একটা কিরম আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাজার কথাই তো শেষ শেষ কথা না, কথা, কিরম হ্যাঁ। একটা কত কথা ওতে বলা আছে। সত্যি তাই। ইয়েতেও তাই, প্রথম যদি আমি গোপীগাইন বা আমি বলি যুদ্ধ খেলা, হ্যাঁ, আসলে না একটু যুদ্ধ খেলা খেলি, যুদ্ধ খেলায় তো খেলাই চলছে। চলছে। এই সৃষ্টির কোনো তুলনা হবে না না। মানে না যতদিন মনে হয় থাকবো, মানে এই রাজনীতি চলতে থাকবে, ততদিন মনে হবে সত্যজিৎ রায় আজও প্রাসঙ্গিক। মনে হয় যেন এই প্রেক্ষাপটেই হ্যাঁ লেখা হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। সত্যি কথা। আসলে তখন সমস্ত দিক থেকেই তো আমাদের বাংলা সাহিত্য উজ্জ্বল দিক। শুধু তো সিনেমা ঋত্বিক ঘটক, তখন স্বর্ণযুগ বাংলা সিনেমার। ঋত্বিক ঘটক, মৃণাল মৃণাল সেন, সেন। তরুণ হুম, মজুমদার, আপনার প্রিয় পরিচালক কে? যার বলা সিনেমা দেখুন। এগুলো বলা না, খুব বলা যায় না। ধরুন একটা ঋত্বিক ঘটক একটা সুবর্ণরেখা বানিয়েছেন, সত্যজিৎ রায় একটা ছবি বানিয়েছেন, ধরুন এই কত নাম বলবো, সত্যি 24টা তাই। ছবির মধ্যে আমি কোনটাকে খারাপ বলবো, কাকে খারাপ বলবো? হ্যাঁ, এইভাবে যারা বলেন কি করে বলেন আমি নিজেও বুঝি না। একেকজন মানুষ একেকজন তার সৃষ্টি সমস্ত আলাদা 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 সৃষ্টি। ঋত্বিক ঘটক একরকম, মৃণাল সেন একরকম, একরকম। সত্যজিৎ রায় একরকম, আরও যে সমস্ত সেই সময় পরিচালক ছিলেন, তরুণ মজুমদার তরুণ একরকম। মজুমদারের সঙ্গে তো আপনি কাজ করেছেন। তরুণ মজুমদারের হ্যাঁ, দুর্গেশ নন্দিনী নদীশ নন্দিনী। সিরিয়ালে ইটিভির কাজ করেছিলাম। ওনাদের ছবি তো আমি অনেক ছোটবেলা থেকে দেখেছি। গণদেবতা হ্যাঁ। ওরম একটা বিশাল কাস্টের ছবি, হ্যাঁ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আরও কত সব অভিনেতা অভিনেত্রী, সৌমিত্র চ্যাটার্জি, মাধবী, এই যে গ্রাম বাংলায় এত মানে পপুলার ছবি সব। সত্যজিৎ রায়ের ছবি অনেকে হয়তো নাও দেখে থাকতে পারেন, তরুণ মজুমদারের ছবি দেখেননি এরকম ঠিক। মানুষ খুব কম ছিলেন সেই সময় বাংলাদেশে। একদমই তাই। তো এইভাবে আ কে কোন পরিচালক ভালো খারাপ কার এটা আমি আমি প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব চিন্তাভাবনা, তাদের নিজস্ব গঠনে শৈলীতে তাঁরা ছবি তৈরি করে গেছেন। একটা সংস্কৃতিকে একটা অন্য জায়গায় নিয়ে গেছিলেন। এটা আলাদা করে সবারই প্রত্যেকের ভূমিকা একই রকম। আলাদা করে কারোর ভূমিকা। অনেক ধন্যবাদ প্রবীরদা। মানে হ্যাঁ। এই যতটুকু কথা বললাম, ততটুকুতেই অনেকটা বেশি সমৃদ্ধ হলাম। এই যে তোমার মানে এক্সপেরিয়েন্স গুলো, প্লাস আমরা পডকাস্ট শুরুর আগেও মানে এক গল্প হচ্ছিল যে এই কিছুদিন আগেই শো করতে গিয়ে প্রবীরদার হার্ট অ্যাটাক করে। তো সেইখানে মঞ্চে থাকাকালীন সেই শোটা শেষ করা এবং তার কার্টেন কলে থাকা, তারপরে হাসপাতালে যাওয়া, এটা মনে হয় একটা শিল্পীর পক্ষেই সম্ভব। এটা তো আর আমি ঈশ্বরে বিশ্বাসী নই। একদম ঈশ্বরে কোনো রকম বিশ্বাস নেই। না, আমি ওই এতেও কি বলে, ঈশ্বর শিল্পীর মধ্যেই থাকেন। মানুষের মধ্যে আছে। একদম। আমি জন্মেছি, যে সৃষ্টি করতে পারে। আমি জন্মেছি ছোটবেলা থেকে যা কিছু পেয়েছি সব মানুষ আমাকে খাদ্য জুগিয়েছে। মানুষ আমাকে শিক্ষা দিয়েছেন স্কুলে ইয়েতে। বাবা-মা আমাকে বড় করতে সাহায্য করেছেন। আমার চারপাশে মানুষ না থাকলে আমি তো বড় হতে পারতাম না। ঠিক। আর সময়ের থেকে বড় ঈশ্বর কে আছে? কে আছে? তো ঈশ্বর একটা আলাদা কনসেপ্ট, কনসেন্ট্রেশন হতে পারে কারুর পক্ষে। ঠিক, কিন্তু মানুষকে যে ভালোবাসে সেই হচ্ছে প্রকৃত মানুষ। ঠিক। এটা বাইরে আর হার্ট অ্যাটাক তো শারীরিক ব্যাপার। কার কখন কি হয়ে যাবে কেউ জানে না। আমার অভিনয় করতে হয়েছে। আমি হয়তো অনেকে অভিনয় করতে মারাও গেছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন।
আমি আমার বাবাও হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। সেই সময় এই শৈলী ছিল না। তখন ইসিজি পর্যন্ত ওঠেনি চেক করার। আমার বাবা মারা গেছেন। আমি বেঁচে আছি এই এখনকার প্রযুক্তিগত ডেভেলপমেন্টের জন্যে। এইভাবে মানুষকে নিয়ে থাকতে পারলেই আমি আনন্দে থাকতে রাজি আছি। আরো অনেক কথা শোনা বাকি রয়ে গেল হয়তো। আর একদিন হয়তো বসতে হবে সমস্ত তোমার অভিজ্ঞতা শোনার হ্যাঁ, জন্য। একদিনে তো সমস্ত সমস্ত সম্ভব অভিজ্ঞতা উজাড় নয়। করা যায় না। ঠিক। যেগুলো হঠাৎ করে মনে পড়ে যায় এতদিনের কাজের প্রায় কত বছর হবে? ১৯৭৮ থেকে বাবা! হ্যাঁ, ৪৭ বছর। বিশাল, বিশাল। বিশাল কিছু না হলেও মানে কাজ করার যে হুম, অভিজ্ঞতা, এই শৈলীই তো আমাকে এই জায়গায় নিয়ে এসছে। না হলে তো আজকে আপনাদের ঠিক। সামনে সবারই সামনে বসে গল্প করার মতো সুযোগটাও হতো না। হয়তো ঠিক ওই তাই। ৮-৫টা মানুষের মতো তাস খেলতাম ক্লাবে বসে, কিংবা ওই টিভি দেখতাম, বা বাজার ঠিক। দোকান করতাম। ওই অভাব, আক্ষেপ কোনোদিনও আপনাকে ছুঁতেও পারেনি। না, এই অভাবটা পূরণ করার মতন ক্ষমতা তো আমাদের ছিল না। যে সময় অভাবটা ছিল সেটা বুঝতে পারতাম যে অভাবটা আছে। কিন্তু সেইটা যে চাহিদাটা ছিল, ধরুন আমি একটা এখনকার ছেলেমেয়েরা যেমন পয়লা বৈশাখে জামা কাপড় পায়, আমাদের সময় সেটা বড়লোকদের যে পয়লা বৈশাখে জামা। আমাদের ওই দুর্গাপুজোর সময় ১টা-২টো জামা হতো, প্যান্ট হতো। ওইটা পরেই আমাদের সারা বছর চালাতে হতো। এইটা পূরণ করার মতো সামর্থ্য আমাদের বাবা-মার ছিল না। আ কিন্তু তাই বলে এটা বলব না যে আমাদের বাবা-মারা না খাইয়ে রেখে দিয়েছিলেন, তা কিন্তু না। আমরা কম গাঢ় ডাল, পাতলা ডালের ঝোল ভাত খেয়েছি। আ আলু ভাজা, আলু সেদ্ধ ভাত খেয়েছি, ছানা ভাত খেয়েছি। একটা ক্রাইসিস গিয়েছিল তখন, ফুড ক্রাইসিস ছিল, আপনারা বুঝতে পারবেন না। ফুড ক্রাইসিসটা কি? রেশন দোকানে লাইন দিতাম আমরা। গম পাওয়া যেত আর মাইলও পাওয়া যেত। গমেরও হুম। ক্রাইসিস ছিল। মাইলও সেদ্ধ করে খেয়েছি। সেই সময় চালাতে হয়েছে। চালের অভাব ছিল। ক্রাইসিস ছিল। সেই ফুড ক্রাইসিস হয়েছে, সারা রাজ্যব্যাপী হয়েছে। তো আমি কি তার বাইরে কখনো থাকতে পারি? আমি কি আমার বাবাকে বলতে পারতাম? আমরা তো তখন ওই সময় দেরাদুন রাইস নামই শুনিনি। এখনকার বাচ্চারা অনায়াসে বিরিয়ানির নামই শুনিনি। তা এখনকার মানুষ, ছেলেরা, নতুন প্রজন্ম, তারা তো বিরিয়ানি নিয়ে জন্মগ্রহণ করছে। ঠিক। আমি তো ওই কিন্তু আমাদের জানতাম যে আমি আ গরিব নিম্ন মধ্যবিত্ত। আমি চাইলেও এই জায়গায় পৌঁছতে পারব না। ওগুলোকে দমন করতে হয়েছে বুদ্ধি দিয়ে। চুরি ডাকাতি করে তো আর আমি ওই জায়গায় পৌঁছতে পারব না। কারণ আমাদের ওইটাই শিক্ষা ছিল, বাবা-মায়ের বদনাম হয়। প্রবীরদা, শেষ করার আগে তোমার থেকে ২ লাইন কিছু শুনবো। লাইন মানে? দেখুন, তোমার প্রচুর কবিতা শুনেছি। আমি কবিতা তো নিজেরটা, অন্যের কবিতা শুনি, বলি, পড়ি আরকি। তুমি দর্শকদের জন্য যদি ২ লাইন কিছু বলো। কি পড়ে বলব? যা খুশি। কবিতাটা খুব ভালো লাগে আমার, সেইজন্যই বলি আরকি। ভাস্কর চৌধুরীর লেখা, আমার বন্ধু নিরঞ্জন। অনেক কথা বলবার আছে আমার। তবে সবার আগে নিরঞ্জনের কথা আমাকে বলতেই হবে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার? আমি জানতাম না। ওর এক বান্ধবী ছিল। অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কখনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে। তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সবসময়ই সুসময়, যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই। যদি পারো এক্ষুনি আমাকে তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিঁড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, ও চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি।
পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমতাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞাসা করেছিলাম। কি বলবো? এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা। বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়েই। জয়লতা আরো দেমাগী, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এই কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে উচ্চারণ করেন, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন, ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু। নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি। রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ। মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে, সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি, তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ।